আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটু ব্যতিক্রমী একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন সে আমার ভাগিনা প্লাস হচ্ছে আমার স্টুডেন্ট। সে আসলে একটা স্টুডেন্ট বলা যাবে না, সে আসলে নিজেকে কেমিস্ট্রির জাহাজ হিসেবে কি বলে মনে করে আর কি। তো আজকে তার সেই কেমিস্ট্রির জাহাজের আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। আমরা আজকে তাকে কিছু প্রশ্ন করব, আমরা দেখব তার জাহাজের আসলে তলাটা কত দূর। হ্যাঁ, তো প্রথম প্রশ্ন আমাদের হাতের জন্য, সেটা হচ্ছে ক্ষার আর ক্ষারক, এটা দুইটা কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ টপিক এবং বেশিরভাগ স্টুডেন্টই এখানে আসে ঝামেলা পাকায়। তো আমরা আসলে তার কাছ থেকে জানতে চাবো ক্ষার এবং ক্ষারক এই দুইটা জিনিসের পার্থক্য কি এবং আমরা কিভাবে বুঝবো কোনটা ক্ষার এবং কোনটা ক্ষারক। এবং সাথে আর একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এক্সাম্পলের সাহায্যে আমরা তাকে এই বিষয়টাকে বোঝানোর জন্য অনুরোধ করব। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আহাদুজ্জামান নূর, বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের একজন দশম শ্রেণীর ছাত্র। তো আমাকে আমার মামা যে প্রশ্নটি করলেন সে প্রশ্নটি হচ্ছে ক্ষার এবং ক্ষারক। তো ক্ষার এবং ক্ষারক, ক্ষার সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই প্রশ্নটি করতে গিয়ে আমাদের আসলে এই ক্ষার এবং ক্ষারকের যে সংজ্ঞা অর্থাৎ ডেফিনেশন সেটা আসলে ভালোভাবে বুঝতে হবে। তো ক্ষার এবং ক্ষারকের সংজ্ঞাটা আগে আমাদের জানা উচিত। তো ক্ষার হওয়ার জন্য দুইটি শর্ত আমাদের বই দেওয়া আছে। সে শর্ত দুইটি হচ্ছে যে ক্ষার হওয়ার জন্য অবশ্যই হাইড্রক্সিল, চাইলে বোর্ডে লিখতে পারো। ক্ষার হওয়ার জন্য অবশ্যই হাইড্রক্সিল মূলক থাকতে হবে এবং তার সাথে আরেকটি যে বিষয়টি হতে হবে সেই বিষয়টি হচ্ছে শুধু হাইড্রক্সিল মূলক থাকলেই চলবে না, এই মৌলর হাইড্রক্সিল মূলক থাকার পাশাপাশি যৌগটিকে পানিতে দ্রবীভূত হতে হবে। কিন্তু তার মানে যৌগটা হচ্ছে পানিতে দ্রবণীয় হতে হবে, তাই তো? হ্যাঁ, পানিতে দ্রবণীয় হতে হবে। আরেকটা কন্ডিশন কি? হাইড্রক্সিল মূলক থাকতে হবে। কিন্তু ক্ষারের ক্ষেত্রে আমাদের যে এই যে শর্তটা তুমি বললে, এটা কার জন্য? ক্ষারের জন্য না ক্ষারকের জন্য? এটা হচ্ছে গিয়ে ক্ষারের জন্য। আচ্ছা, ফাইন। এখন ক্ষারকের জন্য আসা যাক। ক্ষারকের জন্য অবশ্যই একটা অক্সাইড মূলক বা হাইড্রক্সিল মূলক থাকতে হবে। অক্সাইড অথবা মানে অক্সাইড বলতে অক্সিজেন থাকতে হবে অথবা হাইড্রক্সিল মূলক থাকতে হবে। আচ্ছা, এখানে কি পানিতে দ্রবণীয় হওয়ার শর্ত রয়েছে? ক্ষারকের ক্ষেত্রে হাইড্রক্সিল অথবা অক্সাইড মূলক থাকলেই চলবে, পানিতে দ্রবণীয় হওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা কিন্তু দেখতে পারি যে অর্থাৎ যে সকল ক্ষারক হলে অবশ্যই হাইড্রক্সিল মূলক বা অক্সাইড মূলক থাকতে হবে, কিন্তু সে পানিতে চাইলে সেই যৌগটা পানিতে দ্রবীভূত হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু আমাদের যে ক্ষার, এই ক্ষারের মধ্যে এই হাইড্রক্সিল মূলক থাকতেই হবে, অর্থাৎ শর্ত দিয়ে দিছে যে হাইড্রক্সিল মূলক থাকতেই হবে। যেহেতু হাইড্রক্সিল মূলক থাকবে সেহেতু কি এটা কিন্তু ক্ষার, কেননা ক্ষারে কিন্তু বলছে যে অক্সাইড এবং হাইড্রক্সাইড মূলক থাকতেই হবে। যেহেতু ক্ষারের মধ্যে এই অক্সাইড এবং হাইড্রক্সিল মূলকের মধ্যে হাইড্রক্সিল মূলক থাকবেই সেহেতু সেটা ক্ষার হবে। কিন্তু আচ্ছা, এখানে একটা ব্যাপার যেটা হচ্ছে হাইড্রক্সাইড, দেখো হাইড্রক্সাইড এবং হচ্ছে কি বলে ক্ষার আর ক্ষারক, এবার আমরা ক্ষারকের সম্পর্কে লিখছি। তাহলে ক্ষারকেও হাইড্রক্সাইল মূলক থাকতে হবে আর তারপরে ক্ষারের মধ্যে হাইড্রক্সিল মূলক থাকতে হবে। তাহলে এই দুইটা জিনিস যেহেতু কমন, তাহলে এই দুইটার আলোচনা অফ থাক। মানে আমরা ক্ষার আর ক্ষারক শনাক্ত করার ক্ষেত্রে এই দুইটা জিনিস স্টপ। যে এইটার পর আমরা সেকেন্ড কেসে দিয়ে দেখবো। সেকেন্ড কেসটা কি? সেকেন্ড কেসটা হচ্ছে যে পানিতে দ্রবণীয় হওয়ার যে বিষয়টা। তো পানিতে দ্রবণীয় হওয়ার বিষয়ে আমরা কি বলছি যে মানে কি বলা হয়েছে যে ক্ষার পানিতে দ্রবণীয় হতেই হবে, কেননা ক্ষার হওয়ার শর্তে দিয়ে দিছে যে পানি হতেই হবে, কিন্তু ক্ষারক পানিতে দ্রবণীয় হতেও পারে নাও হতে পারে। আরেকটা শর্ত এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো ক্যালসিয়াম অক্সাইডের ভিতরে অক্সাইডের কথা বলা হয়েছে, মানে ক্ষারকের ভিতরে অক্সাইডের কথা বলা হয়েছে, কিন্তু ক্ষারের ভিতরে কিন্তু কোনো অক্সাইডের কথা বলে নেই। তাহলে যত অক্সাইড আছে সব কি? ক্ষারক। ক্ষারক, যত অক্সাইড আছে সব ক্ষারক।
আচ্ছা, এখন এক্সাম্পলের ব্যাপারটা যদি একটু জানতে চাই তোমার কাছে। FeOH2 মানে ফেরাস হাইড্রক্সাইড, এটা কি ধরনের যৌগ? FeOH2 এটা হচ্ছে একটা ক্ষারক, কেননা FeOH2 যৌগটা পানিতে দ্রবণীয় হয় না। যেহেতু পানিতে দ্রবণীয় নয়, সেহেতু সেই ক্ষেত্রে দেখো হাইড্রক্সিল মূলক আছে, হাইড্রক্সিল মূলক থাকা সত্ত্বেও হাইড্রক্সিল মূলক থাকা সত্ত্বেও পানিতে দ্রবণীয় হয় নাই, সেহেতু এটা একটা ক্ষারক। তাহলে এখান থেকে মানে মোরাল অফ দ্য স্টোরি কি, যে ক্ষার আর ক্ষারকের মধ্যে একটা কমন কথা আছে। ক্ষার এবং ক্ষারকের মধ্যে যে মোরাল স্টোরি অর্থাৎ যে কমন যে কথাটা, সেটা হচ্ছে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম যে ছোট থেকে একটা জিনিস বড় হয়, একটা জিনিস ছোট থেকে কি হয়, বড় হয়। বড় হয়। এটা আমরা মনে রাখলে আমাদের এই যে কথাটার মধ্যে যে প্যাচ, মানে প্রায় আমরা ভুলে যাই যে সকল ক্ষারক ক্ষার না সকল ক্ষার ক্ষারক। এই কথাটা মনে রাখার জন্য আমার মনে হয় এই টেকনিকটা মনে রাখা যেতে পারে, যে ছোট থেকে বড় হয়। তাহলে ছোট কি, ক্ষার, যেগুলা ক্ষার সেগুলা কি ক্ষারক, কিন্তু ক্ষারক সকল ক্ষারক কিনা ক্ষার না, মানে সকল বড় থেকে ছোট হয় না, ছোট থেকে বড় হয়। এই কথাটা মনে রাখলে আমার কাছে মনে হয় যে এই কথাটা মনে রাখা সম্ভব। তো যাই হোক, এই প্রশ্নটা গেল, এটা ছিল ফার্স্ট কোশ্চেন। এরপরে আমার এই কেমিস্ট্রির জাহাজের কাছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? তো দেখো, যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে সংখ্যক ইলেকট্রন থাকে, সেই সংখ্যক ইলেকট্রনই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। এবং কোন মৌল অপর কোন মৌল বা মৌলের সাথে যতগুলো ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ করে, সেই সংখ্যক ইলেকট্রনই ওই মৌলের যোজনী। যেমন দেখো, হাইড্রোজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হাইড্রোজেন 1s1, অর্থাৎ এই ক্ষেত্রে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এবং হাইড্রোজেনের যোজনীয় এক, কেননা হাইড্রোজেন একটা মাত্র মৌলের সাথে যুক্ত হতে পারে। দেখো, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা 12, 1s2, 2s2, 2p6, 3s2। এর সর্বশেষ শক্তি স্তরে দেখো কয়টা ইলেকট্রন আছে, সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ কি সর্বশেষ পর্যায়, পর্যায় মানে কি গোল ঘর। দেখো, সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় যে শক্তি স্তর, এইটা দুইটা, এইটা দ্বিতীয়টা এবং এইটা তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ছিল দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা, এবং তৃতীয় শক্তি স্তর অর্থাৎ 1s2, দেখো এই জায়গায় দুইটা মাত্র ইলেকট্রন আছে। তাহলে আমরা কি জানি, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে সংখ্যক ইলেকট্রন থাকে, সেই সংখ্যক ইলেকট্রনই ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। এবং কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে যতগুলো ইলেকট্রন ত্যাগ গ্রহণ এর মাধ্যমে অষ্টক পূর্ণ করে বা শেয়ারের মাধ্যমে অষ্টক পূর্ণ করে, সেই সংখ্যক ইলেকট্রনই ওই মৌলের যোজনী। দেখো এই জায়গায় ম্যাগনেসিয়ামের অষ্টক পূর্ণ হওয়ার জন্য সর্বশেষ শক্তি স্তরে দেখো ওর যে 2 নাম্বার শক্তি স্তর, এই ক্ষেত্রে কিন্তু ওর অষ্টক পূর্ণ হয়ে গেছে, যার জন্য ও কি চায়, আমরা কি জানি যে অষ্টক পূর্ণ হওয়া কেন জরুরি, কেননা অষ্টক পূর্ণ হলে যৌগগুলা নিষ্ক্রিয় হয়, নিষ্ক্রিয় হইলে যৌগগুলা অন্য কোনো মৌলের সাথে আর বিক্রিয়া করে না, বিক্রিয়া না করায় সে অধিকতর সুস্থিতিশীল, তাই মৌলগুলা ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করতে চায়। তো দেখো এই যে কথা বলছিলাম, তাহলে যেহেতু সর্বশেষ শক্তি স্তরে দুইটা আছে, তাহলে অযোজ্যতা ইলেকট্রন দুইটা। আচ্ছা, এখানে আসলে এত মানে বেশি কথা বলার প্রয়োজন নাই, অল্প কথায় যেখানে কাজ হয় সেখানে অধিক কথা কেন বলবো আমরা, এখানে এরকম একটা কথা। এখন ব্যাপারটা হচ্ছে এই মৌলের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণ হওয়ার জন্য যেহেতু দুইটা ইলেকট্রন আছে সবশেষ শক্তি স্তরে, এটা দান করতে হবে, এই জন্য এইটার যোজনী হচ্ছে 2, আবার যে সবশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, এবার যোজ্যতা ইলেকট্রনও 2। এখন একটা ব্যতিক্রম এক্সাম্পল দিলে আমরা খুশি হব, সেটা হচ্ছে ফ্লোরিন বা ক্লোরিন। এটার ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা একটু যোজনী আর যোজ্যতা স্তর যদি একটু বুঝতে চাই। ক্লোরিনের ক্ষেত্রে দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তো এই ক্ষেত্রে ওর সর্বশেষ শক্তি স্তরে দেখো
অর্থাৎ 3 নাম্বার যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। 7টা ইলেকট্রন থাকার কারণে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে যোজ্যতা ইলেকট্রন 7 এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি তাহলে যোজ্যতা স্তরে দাঁড়াও, যোজ্যতা ইলেকট্রন কত? 7। এখন তুমি যোজনীর ব্যাপারটা বলো। এখন যে বিষয়টি যোজনী, যোজনী দেখো ও সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। আমরা কি বলছিলাম, কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন আদান প্রদান এবং শেয়ারের মাধ্যমে অষ্টক পূর্ণ করে সেই সংখ্যক ইলেকট্রনই ওই মৌলের যোজনী। যার জন্য দেখো ওর সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, কিন্তু ওর একটা ইলেকট্রন নাই। ও যদি একটা ইলেকট্রন নেয় তাহলে ওর অষ্টক পূর্ণ হবে। যার জন্য ওর সর্বশেষ শক্তি স্তরে যেহেতু একটা ইলেকট্রন নিয়ে ও অষ্টক পূর্ণ করলো, তাহলে ওর যোজনী 1। তাহলে আমরা যে ব্যাপারটা জানলাম তোমার এই আলোচনার মাধ্যমে, যে ক্লোরিন এই মৌলটার সবশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে এবং অষ্টক পূরণ হওয়ার জন্য একটা ইলেকট্রন প্রয়োজন, সেজন্য যোজনী 1। এবং সবশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, এই সবশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই তার যোজ্যতা ইলেকট্রন। আশা করি প্রশ্নটা ভালোই বুঝিয়েছো, তো সবাই বুঝতে পেরেছে। এরপরের প্রশ্নটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, অথবা এই যৌগটার নাম বলা হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তুমি আসলে এই যৌগটার সংকেত লিখে দেখাইতে পারবা কিনা? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, হাইড্রোজেন কার্বনেট এবং বাইকার্বনেট। হাইড্রোজেন কার্বনেটটি মূলত বাইকার্বনেট। এটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেটের সংকেত, অর্থাৎ বাইকার্বনেটের সংকেত। আচ্ছা, এই বাইকার্বনেট এটাকে একটা যৌগ নাকি একটা যৌগমূলক? বাইকার্বনেট একটি যৌগমূলক। যৌগমূলক কেন হলো? আমরা কিন্তু জানি যে কতগুলো মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে যদি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, তাহলে সেটিকে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। দেখো সেখানে এটা যৌগমূলক। আচ্ছা, আমি এখন মেন কথাটাও সেটা বলো, সোডিয়াম বাইকার্বনেটের সংকেতটা কি হবে? সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এই তো Na সোডিয়াম, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যোজনী যেহেতু 1, সেহেতু যোজনীটি হচ্ছে এইরকম সংকেত। এটা হলো সংকেত। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। এটা এরকম হওয়ার কারণটা হচ্ছে সোডিয়ামের যোজনী হলো 1 এবং এটা +1। আমরা যোজনী হলো যোজনী 1, বাট এটার জারণ মান হলো +1। আর বাইকার্বনেট হচ্ছে এটা HCO3 এবং এটা যে তুমি মাইনাস লিখছো, তার মানে এটার যোজনী জারণ মান হচ্ছে -1 এবং -1 আর +1 ভ্যানিশ হয়ে যাওয়া, শুধু NaHCO3 লেখার কারণে এটা সংকেতটা হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝিয়েছো ভালো। এরপরে তোমার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে গাঠনিক সংকেত। এই জিনিসটা আসলে রসায়নে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন একটা যৌগের বিক্রিয়া পড়ি অথবা স্ট্রাকচার অ্যানালাইসিস করি, অথবা একটা মৌল যখন আরেকটা যৌগের সাথে বিক্রিয়া করে, তখন কিন্তু এর অভ্যন্তরীণ স্ট্রাকচারটা জানার প্রয়োজন হয়। তো সে কারণে আসলে গাঠনিক সংকেত থেকে একটা প্রশ্ন, সেটা হলো সালফিউরিক অ্যাসিড আমাদের একটা পরিচিত অ্যাসিড এবং অ্যাসিডের একদম রাজা বলা হয় যেটাকে, সেই সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা কেমন হবে তুমি যদি লিখে দেখাইতে পারো। তো সালফিউরিক অ্যাসিডের আসলে গাঠনিক সংকেত একটু ব্যতিক্রম। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি আমরা কি জানি? H2SO4। এই জায়গায় 2টা হাইড্রোজেন থাকবে এবং 2টা অক্সিজেন থাকবে। তারা কিসের সাথে যুক্ত হবে? সালফারের সাথে। এবং এই সালফারের সাথে আবার 2টা বন্ড দিয়া কি যুক্ত হবে? অক্সিজেন যুক্ত হবে। তো এইটাই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এখানে সালফারের যোজনী কত ব্যবহার হয়েছে? এখানে সালফারের যোজনী 2, 4, 6, তো 6 ব্যবহার হয়েছে। এখান থেকে আমরা না দেখে এখান থেকেই দেখতে পারি ব্যাপারটা। দেখো এখানে এই যে সালফারটা আছে, এই সালফারের একটা বন্ড বা একটা, দুইটা, এখানে 2টা, 4টা, এখানে 2টা, 2টা, 6টা, এই যে 6টা হাত রয়েছে, তার মানে আসলে সালফারের যোজনী 6 ব্যবহার হয়েছে। আমরা জানি সালফারের যোজনী 2, 4 এবং 6 এই 3টা যোজনী সম্ভব। এখানে কিন্তু সর্বোচ্চ যোজনী 6 ব্যবহার হয়েছে। আমি যদি এখানে আরেকটা তোমাকে প্রশ্ন করি যে এই সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, তুমি কি বের করতে পারবা? হ্যাঁ, আমরা কি জানি যে কোন যৌগের সুপ্ত যোজনী কি? কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যই হচ্ছে সুপ্ত যোজনী। এখন প্রশ্ন হইতে পারে যে সক্রিয় যোজনীটা কি? সক্রিয় যোজনী হচ্ছে একটা মৌলের মধ্যে একটা যোজনীর
ওই মৌলের কতগুলা যোজনী ব্যবহৃত হয়েছে। তো দেখো H2SO4 যৌগে সালফারের সর্বোচ্চ যোজনীও 6, সালফারের যোজনী হয় 2, 4, 6। সালফার একটা পরিবর্তনশীল যোজনী এবং H2SO4 যৌগে সালফারের 6টা যোজনী ব্যবহৃত হয়েছে এবং 6 থেকে 6টা অর্থাৎ সর্বোচ্চ যোজনী 6 এবং সক্রিয় যোজনী অর্থাৎ ব্যবহৃত যোজনী 6 থেকে 6 যদি চলে যায় তাহলে থাকে 0, অর্থাৎ সালফারের সুপ্ত যোজনী 0। হ্যাঁ, খুব ভালো বুঝিয়েছো। তো এরপর আজকের আর এই পঞ্চম কোশ্চেন বা এই ভিডিওটির একেবারে লাস্ট কোশ্চেনে চলে আসছি। লাস্ট প্রশ্নটি হচ্ছে পারক্সাইড ও সুপার অক্সাইড, এই যে দুটো যৌগ আমরা প্রায় নাম শুনে থাকি, পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড অথবা পটাশিয়াম পারক্সাইড এরকম নাম শুনে থাকি, এবং সুপার অক্সাইড যৌগটাও নাম শুনে থাকি। আমার প্রশ্ন হচ্ছে এই দুটো যৌগের মধ্যে পার্থক্যটা কোথায়, এবং একটা এক্সাম্পল বোর্ডে লিখে বোঝাইলে সবচেয়ে বেটার হবে। আই থিঙ্ক প্রশ্ন ছিল পারক্সাইড এবং সুপার অক্সাইডের মধ্যে পার্থক্য। তো পারক্সাইড যৌগে অক্সিজেনের যোজনী ব্যবহৃত হয় -1 এবং সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের যোজনী ব্যবহৃত হয় -12। তো সেই ক্ষেত্রে দেখো পারক্সাইডের ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটি মানে সংকেতের মাধ্যমে আমরা এটা পাই H2O2, এই জায়গায় অক্সিজেনের যোজনী -1 ব্যবহার করা -1 ব্যবহার করা হয়েছে এবং যোজনী আসলে বলা যাবে না, এটা জারণ মান বললেই বেটার হয়, কারণ আসলে যোজনী আর জারণ মানের মধ্যে একটা পার্থক্য আছে, এটা তুমি জানো, আমি এটা জানি যে তুমি এটা ভালোভাবেই জানো। সেটা হলো যোজনী ধনাত্মক ঋণাত্মক এগুলো হইতে পারে না, জারণ মান কিন্তু ধনাত্মক ঋণাত্মক হইতে পারে। যেহেতু তুমি বললা এই যৌগে অক্সিজেনের যোজনী -1, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে যেন যোজনী না বলে বল, যেহেতু মাইনাসের ব্যাপারটা আমরা এখানে, সে কারণে এটা বলতে হবে জারণ মান। তাহলে হাইড্রোজেন পারক্সাইড এই যৌগে অক্সিজেনের জারণ মান কত? -1 এবং সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ মান -12, যেমন KO2 পটাশিয়াম ডাইঅক্সাইড। পটাশিয়াম ডাইঅক্সাইড না বলে এটাকে পটাশিয়াম সুপার অক্সাইড বলতে হবে, যেহেতু তুমি বললা যে এটা সুপার অক্সাইড, এটা তো সুপার অক্সাইড ছিল, অতএব এটা বলতে হবে পটাশিয়াম সুপার অক্সাইড, নাম বলতে হবে কি পটাশিয়াম সুপার অক্সাইড। এবং এই যৌগ অক্সিজেনের জারণ মান কত? -12। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যে 5টা কোশ্চেন ছিল, 5টা কোশ্চেন কেমন বোঝালো সেটা আসলে আমি কমেন্ট করতে চাই না, সেটা আমি আমার দর্শকদের কাছেই ছেড়ে দিচ্ছি। তো দর্শকদের কাছে বলতে চাচ্ছি যে কমেন্টে একটু জানিয়ে দিলে ভালো হয় যে আমার এই ছাত্রটি কেমন বুঝিয়েছে কেমিস্ট্রির এই 5টা প্রশ্ন। আসসালামু আলাইকুম।